আবহাওয়াটা কিন্তু বেশ। আর এই ঝড় বৃষ্টি দেখে পুরনো এক ঘটনার কথা মনে পড়ে গেল। তাই নাকি? কি ঘটনা? সে এক ভয়ানক ঘটনা। আজ সারাদিন ধরেই আবহাওয়া বড্ড খারাপ। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি ঝরছে তো ঝরছেই। অবশ্য প্রচণ্ড গরমের পর এমন বৃষ্টি ভালোই লাগছে। কিন্তু মানুষের দুর্ভোগও কম হবে না, কারণ আর কিছু সময়ের মধ্যেই ঘূর্ণিঝড় আঘাত হানবে। ইতিমধ্যে সমুদ্র বন্দর থেকে জাহাজ গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। সময়টা এখন বিকেল, রেলের কাজ শেষ হওয়ায় অলসভাবে বসে আছি। সঙ্গে আছেন দিলীপ মাস্টার। কিছুক্ষণ আগে জাহাঙ্গীর হুজুরও ছিলেন। তারা আছে বিধায় বৃষ্টি মাথায় নিয়ে দ্রুত বেরিয়ে গেলেন। রমজান চাচার সুজন স্টেশনেই আছে, তবে ওরা টুকটাক কাজে ব্যস্ত। তাই দিলীপ মাস্টার আর আমি আপাতত কথাবার্তা চালিয়ে যাচ্ছি। জাহাঙ্গীর হুজুর চলে যাওয়ার পর হঠাৎ কি মনে হতেই দিলীপ মাস্টার জিজ্ঞেস করলেন, ভালো কথা, গত সপ্তাহে যে অমন বিপদে পড়লেন, আপনি বলেছিলেন তখন কিছু প্রশ্ন অজানা থেকে গিয়েছিল, কোনো উত্তর পেয়েছেন পরে? কথাটা সত্যি। জামশেদ সাহেবের বাবার মৃত্যুর পর তার দাফনের সময় গিয়ে বড় এক বিপদের মুখ থেকে বেঁচেছিলাম। ভাগ্যিস জাহাঙ্গীর হুজুর সাথে গিয়েছিলেন, তার কারণে জোর বাঁচা বেঁচেছি। পদ্মবিল গ্রামে ফিরে টানা 1 সপ্তাহ জ্বরে ভুগেছিলাম আমি আর রুহুল সাহেব। ওদিকে জামশেদ সাহেবের অবস্থা একই ছিল, শুধু একমাত্র ব্যক্তি জাহাঙ্গীর হুজুর দিব্যি সুস্থ সবল ছিলেন, এখনো আছেন। 2 দিন হলো আমি অনেকটা সুস্থ। দিলীপ মাস্টার মূলত আমাকে দেখতেই এসেছেন। আগেরবার তিনি আমাদের সাথে যাননি, তবে পুরো ঘটনা শুনেছেন। আর ওই যে গতবার যা ঘটেছিল, জাহাঙ্গীর হুজুর বেশ কিছু প্রশ্নের উত্তর দেননি সে সময়, সেটাই জানতে চাইছেন তিনি। আমি বললাম, হ্যাঁ, এই তো গতকাল জাহাঙ্গীর হুজুর সব প্রশ্নের উত্তর দিলেন। কি বললেন উনি? মূলত জামশেদ সাহেবের গ্রামে ওই কবরস্থানে আগে থেকেই অনেক সমস্যা ছিল, মানে আধিভৌতিক সমস্যা আর কি। জামশেদ সাহেব একটা দুঃস্বপ্ন দেখেছিলেন, যা বলার পর জাহাঙ্গীর হুজুর ছুটে গিয়েছিলেন কবরের কাছে। আসলে জামশেদ সাহেব স্বপ্নে যা দেখেছিলেন তা ছিল একরকম সতর্ক বার্তা। আমরা না বুঝলেও হুজুরের তা বুঝতে দেরি হয়নি। আচ্ছা, ঠিক আছে। তারপর জামশেদ সাহেবের বাবার মতো দেখতে ওই পিশাচটা আসলে কি ছিল? ওটা ছিল একটা খারাপ জিন। কয়েক প্রকারের জিন রয়েছে, যার মধ্যে কিছু থাকে অতি দুষ্টু প্রজাতির। ওটাও ছিল তেমনই, তবে ওই প্রজাতির জিন মানুষের রূপ ধরতে পারে আর মানুষের রক্ত খায়। তাই মরদেহে লুকিয়ে নানা ছলচাতুরি করছিল আমাদের সাথে, কিন্তু বাগে আনতে পারেনি। লাশটা কোথায় লুকিয়েছিল ওই জিন? আশেপাশেই কোথাও ছিল, কিন্তু এমনভাবে লুকিয়েছিল যে আমাদের খুঁজে পাওয়ার সাধ্য ছিল না। ভালো কথা, ওই সাদা গরুটাও কিন্তু জিনই ছিল, তবে ওটা ভিন্ন জিন, নিম্ন প্রজাতির। মূলত পুরো গোরস্থানটাই ছিল জিনের আখড়া, আর সেজন্যই হাজারো সমস্যায় পড়তে হয়েছিল আমাদের। এমন না যে শুধু মানুষ রূপধারী জিনটাই জ্বালিয়েছে, গোরস্থানের অন্য জিনগুলো তামাশা শুরু করেছিল আমাদের সাথে। আর এই কারণেই পুরো বিষয়টা বুঝতে বেগ পেতে হয়েছে জাহাঙ্গীর হুজুরকে। আর হুজুর আপনাদের দিয়ে শেষে যে কাজটা করালেন, সেটা কিভাবে কি হলো? তাছাড়া হুজুর তখনই কেন সব খুলে বললেন না? একই প্রশ্ন আমার মনেও ছিল, কিন্তু ওই যে বললাম, গোরস্থানটা ছিল অনেক প্রজাতির জিনের আখড়া। তাই জাহাঙ্গীর হুজুর বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলেন না, কেননা কিছু একটা বলতে গেলেই ওরা শুনে ফেলতো আর বাধা দিত। ততক্ষণ অবধি বেশ কিছু ঝামেলা যে পাকিয়েছিল তা তো আমরা নিজেরাও দেখেছি। তাই অবস্থা বুঝে আর মুখ খোলেননি তিনি। আর এতগুলোর সাথে পেরে ওঠা যেমন মুশকিল হতো, তেমনি জামশেদ সাহেবের বাবার মরদেহটা ফিরে পাওয়া ঝুঁকিপূর্ণ ছিল। তাই জাহাঙ্গীর হুজুর এমন পরিকল্পনা করেছিলেন, যা দিয়ে সব জিনকে একসাথে আটকে রাখা যাবে আর মরদেহ ফিরে পাওয়া যাবে। যাক, এবার পুরো বিষয়টা বুঝতে পারলাম। হুজুর আসলেই বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন। এসব কথাবার্তা চলতে চলতেই হঠাৎ ঝড় শুরু হলো বাইরে। ঠিক এ সময় দিলীপ মাস্টার তার এক পুরনো ভয়ানক স্মৃতির কথা স্মরণ করলেন। তাই আমিও দেরি না করে তাকে ধরে বসলাম। মাস্টারমশাই,
বলুন না, কি সেই ভয়ানক ঘটনা? সত্যি বলতে সেই দিনটা ছিল বেশ ঘটনাবহুল। একদিনে কয়েকটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিলাম। শুনুন তাহলে। দিলীপ মাস্টার বলতে শুরু করলেন। তখন আমার বয়স 20 থেকে 22 বছর। আমাদের সাথেই এক বন্ধু পড়ালেখা করতো এই গ্রামে। নাম ছিল রঞ্জন। এ গ্রামে পড়ালেখা করতো বললাম কারণ ওদের মূল বাড়ি এখানে ছিল না, ছিল আরো 2 গ্রাম পরে। এখানে চাচার বাড়িতে থেকে আমাদের সঙ্গে পড়তো। যাই হোক, একদিন রঞ্জন আমাদেরকে ওর গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার জন্য খুব জোর টানাটানি শুরু করে দিল। এত করে যখন বলেছে, কিভাবে ফেলে দেই বলুন? তাই দিন দুয়েক পর সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা। ছুটির সময় যাচ্ছি, তাই বাড়িতেও কেউ মানা করলো না। আমরা ছিলাম মোটে 4 জন। আমি, রঞ্জন, ধীমান আর দীপেন। রঞ্জনের বাড়ি 2 গ্রাম পর। বুঝতেই পারছেন, দূরত্ব খুব বেশি বলার উপায় নেই। আমরা ট্রেনেই গিয়েছিলাম বটে, তবে ট্রেনে কোনো ঝামেলা হয়নি। কিন্তু যখন গ্রামে গিয়ে ঢুকলাম তখন ঘটলো এক বিদঘুটে ঘটনা। সেদিন আকাশ সকাল থেকেই বেশ কালো হয়েছিল। রঞ্জনদের গ্রামে যখন পৌঁছালাম তখন সময়টা দুপুর হলেও চারপাশ অন্ধকার হয়েছিল একদম সন্ধেবেলার মতো। যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে আসবে করছে। রঞ্জনদের বাড়ি তখনও বেশ দূরে। আমাদের গরুর গাড়ি বা ভ্যান জাতীয় কিছু একটা প্রয়োজন। তখনকার আমলে গ্রামগঞ্জে গরুর গাড়ির পাশাপাশি চলতো ভ্যান। নতুন নতুন অনেকেই চালাতে শুরু করেছিল। মালামাল টানতো, আবার যাত্রীও টানতো ভ্যানওয়ালারা। কিন্তু সে সময় কিছুই পাচ্ছিলাম না আমরা। তো এভাবেই দেখতে দেখতে আকাশ এতটাই অন্ধকার হয়ে গেল যে মনে হবে যেন রাত নেমেছে। একই সময় এলো ঝুম বৃষ্টি। প্রথমে বড় বড় 2-1টা ফোঁটা ট্যাপ ট্যাপ করে পড়তে শুরু করলো। তারপর আকাশ কাঁপিয়ে বৃষ্টি ঝরতে লাগলো অঝরে। খানিক পরপর গর্জে উঠছে মেঘ। ধীমান ঘোষণা করলো এই আবহাওয়ায় আজকে অনেক মজা হবে। অন্যদিকে দীপেন ভেঙচি কেটে বলল, মজা হবে নাকি ছাই, কোনো গাড়ি ঘোড়া না পেলে এখানে বৃষ্টিতে ভিজে পৌঁছতে হবে, তখন ঠেলা বুঝতে দেরি হবে না। আমি আর রঞ্জনও আকাশ পাতাল এসব ভাবছি। এমন সময় বুঝলেন, হঠাৎ সামনে এসে হাজির হলো একটা গরুর গাড়ি। চালকটা কেমন জলদ গম্ভীর, মুখ যেন পাথর ঠুকে তৈরি করা। গাড়ির সামনে 2টো গরু বাঁধা। ব্যাপারটা এমনই আচমকা ঘটলো যে কতক্ষণ বুঝতেই পারলাম না আমাদের সামনে কি দাঁড়িয়ে রয়েছে। আমরা তো চারপাশে গাড়ির জন্যই নজর দিচ্ছিলাম, কোনো কিছুই ছিল না। সেখানে এই গরুর গাড়িটা কোথা থেকে এত দ্রুত চোখের সামনে এলো। সংবিত ফিরল রঞ্জনের ডাকে। সে ইতিমধ্যে গরুর গাড়ির ছাউনির ভেতর ঢুকে পড়েছে আর সামনে চেঁচিয়ে বলছে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন, তাড়াতাড়ি উঠে বস। আমরা বাকিরাও উঠে বসলাম। ছাউনির ভেতরটা আরো অন্ধকার, চোখে দেখাটাও যেন মুশকিল হচ্ছে। এরই সাথে স্যাঁতস্যাঁতে একটা গন্ধ। 4 জন হলেও ভেতরের জায়গা বড় হওয়ায় প্রথমে বসতে তেমন সমস্যা হয়নি। সবাই বসার পরই হঠাৎ জোরে ডেকে উঠল গরু দুটো। তারপর দিল টান। ঝড়ের গতিতে চলতে শুরু করলো আমাদের গরুর গাড়ি। বিস্ময়ে আমরা সবাই হা হয়ে রইলাম, কারণ এ কি সত্যি গরু নাকি ঘোড়া? গরুর গাড়ি কি কখনো এত জোরে ছোটে নাকি? দিলীপ মাস্টার আবারও একটু থামলেন। বলেন কি, সত্যি গরুর গাড়ি অত জোরে ছুটছিল? তার কি বলছি, সে আপনি না দেখলে বুঝবেন না। শুনুন বাকিটা। বাইরে যত ঝড়ো হাওয়ার জোর বাড়ছে ততই যেন গরুর গাড়ির তেজ বাড়ছে। সামনেই একটা ফাঁকা মতো জায়গা এলো। সেখানে এতই পাগলা বাতাস যে আমাদের গাড়ি রীতিমতো হেলতে দুলতে শুরু করেছে। মনে হচ্ছে এই বুঝি গাড়িটা উল্টে যাবে। একজন আরেকজনকে ধরে কোনো মতে বসে আছি আমরা। বৃষ্টির পানি এক একবার এক এক দিক থেকে আসছে। ছাউনির ভেতরে থেকেও ভিজে একসা হয়ে গেছি আমরা। কিছুক্ষণ পর গাড়ি গিয়ে উঠলো এবড়ো থেবড়ো কোনো এক রাস্তার উপর। ঝাঁকুনি কাকে বলে, কত প্রকার ও কি কি তা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। একে তো তুফান, তার উপর আবার গাড়ির উদ্যম অবস্থা।
কখন যে কোথায় ছিটকে পড়ি এই ভয়ে চারজন ততষ্ঠ। কিন্তু হঠাৎ আমরা সবাই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। চারজন হলেও ছাউনির ভেতর যথেষ্ট জায়গা ছিল, কিন্তু এই ঝাঁকুনির ফলে আমরা যেন এক এক দিকে হেলে দুলে পড়ছি। তাতে কিন্তু আমাদের মধ্যে ঠাসাঠাসির একটা অবস্থা তৈরি হয়েছে, যেটা আদতে হওয়ার কথাই নয়, এমনকি কিছুক্ষণ আগেও হচ্ছিল না। আগেই বলেছি, ছাউনির ভেতর যথেষ্ট অন্ধকার, একজন আরেকজনকে ঠিকমতো দেখতেও পারছিলাম না। আকাশ তখনও ঘুটঘুটে কালো। একটু পর মনে হলো ছাউনির ভেতর আমরা কেবল চারজন নয়, আরো কারা যেন আছে, আর এ কারণেই হচ্ছে ঠাসাঠাসি। কিন্তু গাড়িতে অন্য কেউ উঠে এলো আর আমরা বুঝতেই পারলাম না, এ কেমন কথা? তাছাড়া গাড়ি কোথাও থামেইনি, তাহলে আমাদের সঙ্গে কারা বসে আছে? এদিকে ঝাঁকুনির ফলে একদম আমাদের ওপরে অবধি এসে পড়েছে এক একজন। মেজাজ বিগড়ে গেল রঞ্জনের, বিরক্ত হয়ে বলল, এই কে রে? উত্তরে ছাউনির ভেতর কে যেন খিক খিক করে হেসে উঠল। এবার দীপেন আরেক পাশ থেকে বলে উঠল, কে এখানে? বলতে গিয়ে গলাটা কেঁপে উঠল ওর। এদিকে ধীমান ভয়ে গুটিসুটি হয়ে আছে, খামছে ধরেছে আমাকে। একটু পর আমার ঘাড়ে হাত রাখলো। আমার ঘাড়ে হাত রাখার সাথে সাথে আমি চমকে উঠলাম। ঝটকা মেরে সরিয়ে দিলাম হাতটা, কেননা সেই হাত বরফের মতো ঠান্ডা। বৃষ্টির দিন, চারপাশে ঠান্ডা বাতাস, হাত ঠান্ডা মনে হতেই পারে, তাই বলে কি এতটা ঠান্ডা? আমি কাপা গলায় ডাক দিলাম, ধীমান। সারা এলো আমার সামনে থেকে। এই ব্যাপারটা আমাকে রীতিমতো চমকে দিল। গলাটা ধীমানেরই বটে, তবে ধীমান যদি সামনেই থাকে, তাহলে আমার পাশে যে বসে রয়েছে সেটা কে? আর ঘাড়েই বা হাত দিল কে? গা শিউরে উঠল আমার। ওদিকে রঞ্জন কার সাথে যেন অন্ধকারে হুটোপুটি শুরু করেছে। আমরা বাকিরা, কিরে কি হলো, এই বলে প্রশ্ন করতে লাগলাম, কিন্তু রঞ্জনের উত্তর নেই। বরং রাগে হই হই করতে করতে কার সঙ্গে যেন তুমুল যুদ্ধ বাঁধিয়েছে সে। এদিকে আমার কানের পাশে কে আবার হি হি করে হেসে উঠল। হাত বাড়িয়ে ধরতে যাব তার আগেই আমার হাত ধরে ফেলল সেই ব্যক্তি। হাতটা যেন জমে গেল। ওটা কি মানুষ নাকি বরফের চাদর? ওদিকে ধীমান আর দীপেনও চেঁচাতে শুরু করেছে, কে যেন ওদের ঘাড় ধরে টানাটানি করছে। ধীমান উচ্চ স্বরে চেঁচিয়ে বলছে গাড়িটা থামাতে, কিন্তু গরুর গাড়ির থামার কোনো লক্ষণই নেই। চালক আদৌ কিছু শুনছে বলে তো মনে হলো না, কিংবা শুনেও পাত্তা দিচ্ছে না। ভারী অবাক করা ব্যাপার। এদিকে অবস্থা কিন্তু একদম তুঙ্গে, চারজনের সঙ্গে বিপক্ষ দলের তুমুল হুটোপুটি। গাড়ি আগেও ঝাঁকুনির ওপর ছিল, এবার রীতিমতো উল্টে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো। ধূপ করে কি যেন শব্দ হলো, কেউ পড়ে গেল নাকি? ভেতরে হাউকাউ করছি সবাই, তবে রঞ্জনের গলাটা শোনা গেল না। আমি ডাকলাম, রঞ্জন কোথায় তুই? কিন্তু কোনো সাড়াই এলো না। তার পরিবর্তে ছাউনির ভেতর কতগুলো কণ্ঠ খ্যাক খ্যাক করে হেসে উঠল। ভয়ও যেমন হলো, মেজাজটাও গেল গরম হয়ে। ধীমান আর দীপেনের অবস্থাও হয়তো একই রকম। ধুমধাম কিলঘুষি লাগানোর চেষ্টা চালালাম, কিন্তু ঠিক পেরে উঠছি না। অন্ধকারে যারাই থাকুক না কেন, গায়ে যথেষ্ট জোর, সেই সাথে বরফ শীতল ঠান্ডায় ছোঁয়া লাগতেই জমে যাচ্ছি। আচমকা আমাকে ধাক্কা মারলো অন্ধকারের অশরীরী। ছাউনির কিনারা ধরে কোনো রকম ঝুলে থাকার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ধূপ করে পড়লাম কাদামাটিতে। একটু পর শুনলাম ধূপধাপ আরো দুটি শব্দ। মাটিতে পড়ে কোমরে এত লেগেছে যে মুখ দিয়ে কতক্ষণ আওয়াজই বেরোলো না আমার। মরার মতো পড়ে রইলাম। ওদিকে কোনো সারা শব্দ নেই, শুধু বৃষ্টি আর বাতাসের তুমুল আওয়াজ। কোনো মতে মুখ খুলে ডাকলাম, ধীমান, দীপেন।
ফিরতি উত্তরে একজন অস্ফুট স্বরে বলল, ও মাগো। আরেকজন ও বাবা গো বলে কোকিয়ে উঠল। মাটি থেকে নিজের শরীরটা টেনে তুলতেই কে যেন প্যাচ প্যাচ শব্দ তুলে এগিয়ে এলো আমার দিকে। কাদামাখা ওই অবয়ব দেখে চমকে উঠলাম। অবয়বটা বলল, কত বড় সাহস, বেটা আমাকে গাড়ি থেকে ফেলে দিল। গলাটা রঞ্জনের। আমি বললাম, কে ফেলে দিল? রঞ্জন বলল, কে আবার? ওই যে মরাটা। ততক্ষণে ধীমান আর দীপেনও আমার পেছনে এসে দাঁড়িয়েছে। রঞ্জনের কথা শুনে সবাই সমস্বরে বলে উঠলাম, মরা মানে? মরা বলতে কি ওই মরা বোঝাচ্ছিস? রঞ্জন বিরক্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আর কোন মরা হবে? বরফের মতো ঠান্ডা দেখেও বুঝিস না নাকি? এখানে একটু আধটু এমন হয়। এরা ওরা সবাই যখন তখন গাড়িতে উঠে পড়ে। এরা ওরা বলতে রঞ্জন কাদের কথা বোঝালো তা আমরা বুঝেও যেন বুঝতে পারলাম না। সাধেই কি রঞ্জন আমাদের মাথা মোটার দল বলে ডাকে নাকি? এদিকে যে আমরা সব যাত্রী নিচে পড়ে গেছি, গরুর গাড়ির চালকটার যেন সেদিকে কোনো হুঁশই নেই। সে নিজের মতো গাড়ি চালিয়ে পগার পার হচ্ছে। আর গরুগুলো বলিহারি, এত দ্রুত কোনো গরু ছোটে নাকি? যা হোক, ওসব ভেবে কাজ নেই। ভাগ্যিস ব্যাগ বোচকা হাত থেকে ছাড়িনি, তাই মাটিতে পড়লেও ব্যাগ শুদ্ধ পড়েছি সবাই। কোনো কিছু খোয়া যায়নি, তবে সব জিনিস ভিজে জব জব হয়ে আছে। বৃষ্টিতে কাদামাটি ধুয়ে সামনে পা বাড়ালাম। রঞ্জনের কাছ থেকে জানলাম, গাড়ি থেকে পড়লেও ওদের বাড়ির মোটামুটি কাছেই নাকি পড়েছি, সুতরাং বাকিটা পায়ে হেঁটে যাওয়া যাবে, তবে ভিজতে ভিজতে, কারণ বৃষ্টি হয়েই চলেছে আর আমরাও ইতিমধ্যে কাক ভেজা। বুঝলেন, এই কিছু দূর হাঁটতে হাঁটতে মনে হলো বৃষ্টি কিছুটা কমে আসতে ধরেছে। মেঘ ডেকে উঠছে বারবার। একটু পর কাছে পিঠে কোথাও প্রচন্ড জোরে বাজ পড়লো। পিলে চমকে গেল তো বটেই, সেই সাথে কানের প্রায় তালা লেগে গেল আমাদের। ভয়ে একবার মনে হলো মাটিতে শুয়ে পড়ি, তবেই রঞ্জন তাড়া দিল। ফাঁকা জায়গায় থাকা ঝুঁকিপূর্ণ, তাই রীতিমতো দৌড়াতে শুরু করলাম আমরা। এতক্ষণ কোনো মানুষ চোখে পড়েনি। এই আরো কিছুটা সামনে এগোতেই দেখি অনেকগুলো মানুষ কোথায় যেন দলে দলে ছুটছে। রঞ্জনের কাছে শুনলাম, ওর দেখে মনে হচ্ছে নদীর পাড়ে কিছু একটা ঘটেছে, তাই ওভাবে ছুটছে মানুষ। আমরাও মানুষগুলোর পিছু নিলাম। রঞ্জনের কথাই ঠিক, নদীর পাড়ে জমায়েত হয়েছে সবাই, কারণ নৌকা ডুবি। একটা বড় নৌকা পাড়ের কাছাকাছি এসে উল্টে গিয়েছে। যাত্রী ছিল বেশ কয়েকজন। একজন বৃদ্ধ, তার সঙ্গে একটা ছাগল, দুজন স্বামী স্ত্রী, তাদের দুটো বাচ্চা এবং নৌকার মাঝি। নৌকো উল্টে যাওয়ার কারণ কিছুক্ষণ আগে কান ফাটিয়ে যে বজ্রপাতটা ঘটেছিল সেটাই। ঠিক নৌকার পাশেই বাস পড়েছিল, তবে সৌভাগ্যের কথাও রয়েছে। উত্তাল ঢেউয়ের মাঝে পড়লেও কিভাবে যেন পারে এসে উঠতে পেরেছে বাকি যাত্রীরা। কিন্তু তাদের মধ্যে স্বামী বেচারা এখনো নিখোঁজ, আর মাঝে দিয়ে প্রাণ হারিয়েছে বৃদ্ধের ছাগলটা। বজ্রপাতের একটু আঁচ ওটার গায়ে লেগেছিল, পুরোপুরি না পোড়াতে পারলেও ছাগলটা আর টিকতে পারেনি। এই নিয়ে চোখের জল আর বৃষ্টির জল একাকার করে ফেলেছে বৃদ্ধ। দিলীপ মাস্টার আবারও একটু থামলেন। সুজন এসে গরম গরম চা দিয়ে গেল আমাদের। আমি বললাম, বজ্রপাতের নৌকা ডুবির কথা আগে কখনো শুনিনি, এই প্রথম শুনলাম। আমিও এই প্রথমবারই দেখেছি। তারপর কি হলো? গম্ভীর মুখে বেশ কিছুক্ষণ ঘটনাস্থল পরিদর্শনের শেষে আমরা আবার ফিরতি পথ ধরলাম। আরো অল্প কিছু পথ পেরিয়ে অবশেষে রঞ্জনদের গ্রামে এসে পৌঁছালাম সবাই। সেখানে পুরনো বটগাছের আধিক্য দেখে বুকটা কেমন যেন টিপ টিপ করে উঠল। এরকম জায়গার মাঝে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ এক বাড়ি। কত বছরের পুরনো কে জানে। রঞ্জন গর্ব করে জানালো, এই হচ্ছে তাদের বাড়ি। আর এদিকে বাড়ির অবস্থা দেখে আমাদের মুখ হয়েছে দেখার মতো। ধীমান ফিস ফিস করে আমার কানে বলল, রঞ্জনটা দেখি আমাদেরকে ভুতুরে বাড়িতে নিয়ে আসলো রে। দীপেনও ঢোক গিলে মাথা উপর নিচ করলো।
ভূতের চেয়েও আমার বেশি দুশ্চিন্তা ছিল বাড়ির ভগ্ন দশা নিয়ে। কখন যেন ভেঙে পড়ে এই আতঙ্কে ছিলাম সর্বক্ষণ। ধীমান প্রশ্ন তুলল, এখানে সাপখোর নেই তো আবার? আমি বিরক্ত হয়ে ওকে থামতে বললাম, তোরা না একটু বেশি বেশি, কটা দিনেরই তো ব্যাপার, চুপচাপ থেকে যা। আমাদের জায়গা হলো বাড়ির একদম শেষ মাথার ঘরটাতে। জরাজীর্ণ হলেও বাড়ির ভেতরটা বেশ সাজানো গোছানো, দেখেই বোঝা যায় সযত্নে বাড়ির দেখভাল করা হচ্ছে। তবে আর যাই হোক, রঞ্জনের পরিবারের আতিথেয়টা কিন্তু আমাদের সব দুশ্চিন্তা ভুলিয়ে দিল। অমায়িক মানুষজন, কি সুন্দর তাদের ব্যবহার, মনটা মুহূর্তেই গলে গেল যেন। প্রশংসা করতে করতে আমরা গোসল টোসল সব সেরে নিলাম। রঞ্জনের মা আগেই বলেছিলেন খাবারের ব্যবস্থা হচ্ছে, কারণ দুপুর পেরিয়ে বিকেল হয়েছে ততক্ষণে। আমাদের সব সারা হতেই দেখি খাবার প্রস্তুত। গরুর গাড়িতে মারামারি করে যে খিদেটা লেগে গিয়েছিল তা যেন এখন আগ্নেয়গিরিতে রূপ নিয়েছে। খাবার চোখে পড়তেই হামলে পড়লাম চারজন, কোগ্রাসে গিলতে শুরু করলাম সব। রঞ্জনদের পরিবার খুব একটা সচ্ছল নয়, তাই আয়োজন যা ছিল তা খুবই সাধারণ খাবার। এ নিয়ে রঞ্জনের বাবা মা বেশ আক্ষেপ করলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই সাধারণ খাবারই যথেষ্ট অসাধারণ লেগেছিল আমাদের কাছে। তার উপর ছিল খিদে, সব মিলিয়ে স্বাদ যেন অমৃত। খেয়ে দেয়ে বেশ তরতাজা লাগলো, তাই আর বিশ্রামের চিন্তা করলাম না। বুঝলেন, আমরা সবাই বেরিয়ে পড়লাম তখন। গ্রামটা ঘুরে দেখতে হবে। রঞ্জনদের গ্রাম সত্যি অদ্ভুত, চারদিকে বড় বড় গাছের ছড়াছড়ি। আসার পথে যা একটু ফাঁকা জায়গা পেয়েছিলাম, কিন্তু এদিকটা এত গাছ থাকায় গ্রামে যেন আলো ঢুকতেই চাইছে না। যদিও সূর্য পুরোপুরি মেঘের আড়াল থেকে বেরোয়নি, বাড়ির বাইরে পা দেওয়ার পর থেকে তখন অবধি আর বিশেষ কিছু ঘটনা ঘটেনি। তবে রঞ্জন সহ চারপাশ চষে বেরিয়েছি একদম। ঘোরার পথে এক একটা হোটেলে ঢুকে নতুন নতুন খাবার চোখে পড়লেই তা চেখে দেখতে দেরি করিনি। বিশেষ করে ধীমানের জন্য বিভিন্ন খাবার হোটেলের সামনে আমাদের একবার করে না দাঁড়ালেই নয়, কারণ যেখানেই যাক না কেন ওর পেট পুজো করা চাই। ঘুরতে ঘুরতে সন্ধ্যা বাঁধিয়ে ফেললাম। রঞ্জনদের বাড়ি ফিরেই বসলো আড্ডার আসর। মাঝে দিয়ে একবার রঞ্জন কোথায় যেন উধাও হয়ে গেল। অনেক হাঁকডাক করেও পেলাম না তাকে। ঘন্টাখানেক পর এসে যা বলল তাতে বেশ নড়ে চড়ে বসলাম সবাই। আজ রাতে নাকি জম্পেশ একটা পিকনিক হবে। তা পিকনিকে কি কি খাবার থাকবে? রঞ্জন জানালো পোলাও আর ছাগলের মাংস। শুনেই ধীমানের জিভে পানি চলে এলো, দীপেনের চোখ চকচক করলো। আমিও ঠোঁটটা ভিজিয়ে নিলাম আর কি। কিন্তু যখন শুনলাম খাবারের ব্যবস্থাটা কিভাবে করা হচ্ছে, তখন আমি পড়লাম আকাশ থেকে। মূলত আশেপাশের ছেলেরা মিলে এই পিকনিকের আয়োজন করবে। চালের ব্যবস্থা সব বাড়ি মিলিয়ে একটু একটু করে নিলেই এমনি হয়ে যাবে। আর ছাগলের ব্যবস্থা, এই ঘটনার বিশেষত্ব ওখানেই। মনে আছে নৌকাডুবির সময় বজ্রপাতে একটা ছাগল মরেছিল? হ্যাঁ, আছে তো। রঞ্জনরা ওই ছাগলকেই বানাবে আজকের ভুরি ভোজের মেইন মেনু। দুর্ঘটনার পর এক ফাঁকে ছেলেপেলেরা নাকি ছাগলটা সরিয়ে এনেছিল। আকর্ষণীয় এক পিকনিক, জোগাড়যন্ত্র সব জাদু বলে হয়ে গেল। এ নিয়ে সবার আনন্দ তখন তুঙ্গে, কিন্তু আমি সেই আনন্দে সামিল হতে পারলাম না। শেষ পর্যন্ত কিনা বজ্রপাতে মরা ছাগল? তার বলছি কি, যতই হোক অপঘাতে মরা প্রাণী, তা কি আর খাওয়া যায় নাকি? এ প্রশ্ন তুলতেই রঞ্জন থামিয়ে দিল আমাকে। অত শত ভেবে মাথা খারাপ করার দরকার নেই। এ দিন শেষে ওটা কেবল একটা ছাগল, এত সহজে পাওয়া গেল, খেতে অসুবিধা কি? ধীমান্ত গলায় আধ্যাত্মিক ভাব এনে বলেই বসল, সৃষ্টিকর্তা যখন চোখের সামনে দিয়েছে, খাওয়ার জন্যই দিয়েছে, অত ভাবিস নে। সুতরাং কি আর করার, রাতে একটা সময় ঠিক হলো আয়োজনের। ওহ, বলাই হয়নি, পিকনিক স্পটটা কোথায় জানেন তো? কোথায়? ওখানেও ঝামেলা আছে নাকি? আছে বই কি।
পিকনিক হবে ওই যে সেই নদীর পাড়েই। ভাবুন একবার। সে যাই হোক, এরপর শুনুন, বিকালের পর থেকে খুব জোরে বৃষ্টি বাদল হয়নি, যা হচ্ছে তা কেবল টুপটাপ, তাই কারো এ নিয়ে দুশ্চিন্তা ছিল না। রাতে ঠিক সময় মতো রঞ্জন আমাদের নিয়ে হাজির হলো নদীর পাড়ে। দিনের সেই বৃষ্টির কারণে আবহাওয়া যথেষ্ট ঠান্ডা, হিমশীতল হাওয়া কাঁপিয়ে দিচ্ছিল আমাদের। অবশ্য পিকনিকের উত্তেজনার চেয়ে সেটা মোটেও বেশি কিছু নয়। তা বুঝলেন, আমাদের আগে এই গ্রামের আরো 3 জন ছেলে সেখানে এসে হাজির। ইতিমধ্যে তারা ছাগলটা এনে ছিলতে শুরু করেছে। রঞ্জন লেগে পড়লো উনুন আর লাকড়ির বন্দোবস্ত করতে। আমাদের 3 জনকে যদিও এসব কাজ থেকে দূরে থাকতে বলেছে ওরা, যেহেতু আমরা অতিথি, কিন্তু এসব দেখে আমরা কি আর বসে থাকতে পারি? তাই লেগে পড়লাম যে যার মতো। কিছুক্ষণের মধ্যেই হাজির হলো আরো জনাকয়েক ছেলে পেলে। মোট 12-13 জন হয়ে গেলাম আমরা। কেউ কেউ আবার কলা পাতা জোগাড় করতে গেল। খাবার পরিবেশন করা হবে ওতেই, খুব বেশি নয়। কিভাবে কিভাবে যেন ঘন্টা 2-এর মধ্যেই সব কাজ শেষ হয়ে গেল আমাদের। এ পর্যন্ত সব ঠিকই ছিল, ঝামেলা শুরু হলো খাওয়ার সময়। বলেন কি, আবার কি ঝামেলা? এটাই তো হতে চলেছে আসল ঝামেলা। বলতে পারেন গল্পের ক্লাইম্যাক্সে এসেছি। শুনুন তাহলে। পোলাওয়ের হাঁড়ি আগেই নামিয়ে কলা পাতায় সবাইকে খাবার পরিবেশন করা হয়েছিল। এরপর আগুন থেকে নামানো হলো মাংসের হাঁড়িটা। রঞ্জন ওখান থেকে সবাইকে মাংস দেওয়ার জন্য এগিয়ে যেতেই হাঁড়ির ভেতর থেকে পিলে চমকানো একটা আওয়াজ হলো। বিস্ময়ে হা হয়ে সবাই শুনতে পেলাম ওটা একটা ছাগলের ডাক। বিপদে পড়লে ছাগল যেভাবে মরিয়া হয়ে চেঁচায়, ঠিক সেভাবে ডাক আসছে হাড়ির ভেতর থেকে। খাওয়াও লাটে উঠলো আমাদের, নড়ারও সাহস পাচ্ছি না কেউ। রঞ্জন থমকে দাঁড়িয়েছে ওর জায়গায়। বলে রাখা ভালো, আমাদের সঙ্গে 3টে হারিকেন ছিল। তবে বুঝলেন, আচমকা এক দমকা হাওয়া এসে নিভিয়ে দিল সেগুলো। শুধু উনুনের আগুনটা এখনো জ্বলছে। আমরা সেই উনুনের আগুন ঘিরে গোল হয়ে বসেছিলাম। আগুনের আলোয় দেখলাম আমাদের পেছনে, বলা ভালো আমাদেরকে ঘিরে কারা যেন পেছনে এসে দাঁড়িয়েছে। গাটা কেমন শিরশির করে উঠল। শো শো করে বাতাস বইতে শুরু করেছে এ সময়। উনুনের আগুন তীর তীর করে কাঁপছে, যে কোনো সময় নিভে যেতে পারে এটাও। বৃষ্টি পড়তে শুরু করেছে। বেশি নয়, টুপটাপ বৃষ্টি, কিন্তু ওই 2-1 ফোঁটার পতনের শব্দও যেন শুনতে পাচ্ছি। সাথে শুনতে পাচ্ছি নিজেদের হৃদযন্ত্রের টিপটিপ আওয়াজ। পেছনে তাকানোর সাহস নেই কারো, কিন্তু সামনে থাকা অপরজনের পেছনে কে এসে দাঁড়িয়েছে তা দিব্যি দেখতে পাচ্ছি। পেছনে কে এসে দাঁড়িয়েছে সেটা বলার চেয়ে বরং কি এসে দাঁড়িয়েছে সেটা বলা ভালো হবে, কারণ ওদেরকে আর যাই হোক একটি মাত্র শব্দে ব্যাখ্যা করা যায় না। শরীর বেশ বড়সড়, মানুষের চেয়ে উচ্চতায় বড়ই তো হবে, তবে কুঁজো হয়ে আছে। দেহে পেশি কিলবিল করছে, কিন্তু কোনো চামড়া আছে বলে মনে হলো না। কোনো প্রাণীর পুরো শরীরের চামড়া ছিঁড়ে ফেলা হলে তাহলে এটা দেখতে যেমন লাগবে ঠিক সেরকম। বলাই বাহুল্য যে এটার কোনো নাম এখনো জানা নেই, তবে আমার মনে মনে এটার একটা নাম দিলাম, সেটা হচ্ছে ওলুক। পেশির আশেপাশে ফুলে আছে দড়ির মতো রগ, আমার অন্তত তাই মনে হলো। পায়ের তুলনায় হাত যথেষ্ট বড়, প্রায় মাটি ছুঁয়ে ফেলতে চাইছে। কাঁধ থেকে ঝুলছে সেগুলো। সেই তুলনায় পা কিন্তু তেমন লম্বা নয়, তবে বেশ মোটা সোটা। হাতে পায়ে 6টা করে আঙুল, সেগুলোর মধ্যে দিয়ে সূচালো নখ বেরিয়ে আছে। ঘাড়ের ওপর দীর্ঘ গলা, সামনের দিকে বাকিয়ে আছে সেটা। সেখানে আটকে থাকা মাথাটা কিভাবে বর্ণনা করব বুঝতে পারছি না। মাকড়সার চোখ দেখেছেন কখনো? ওরকম গোল গোল কুচকুচে কালো বড় দুটো চোখ, পলক পড়ছে না। চোখের পাতাও সম্ভবত নেই,
তবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। চোখগুলো এতই অন্তঃসারশূন্য যে বোঝার উপায় নেই ওগুলোর পেছনে কি খেলা করছে। অনেক খুঁজেও নাক বা কান বলতে কোনো কিছুই খুঁজে পেলাম না। বড় একটা মুখ হা করে আছে, ঠোঁটও নেই, দীর্ঘ সরু জিভটা ঝুলে আছে বাইরে, দাঁতগুলো কুমিরের মতো, আঠালো লালা পড়ছে মুখ থেকে। এসব দেখে কার না আত্মা খাঁচা ছাড়া হবে বলুন? হ্যাঁ তাই তো, আপনারা তখনও পর্যন্ত জ্ঞান হারাননি ভেবে অবাক হচ্ছে। জ্ঞান হারাইনি বটে, কিন্তু আমরা ভয়ে নড়তেও পারছিলাম না। বুঝলেন, চারপাশ ঘিরে রয়েছে ওরা। কেমন একটা গোঙানির আওয়াজ করতে করতে এগিয়ে আসছে আমাদের দিকে। সেই সাথে বেড়েই চলেছে হাড়ির ভেতর থেকে আসা ছাগলের ডাক। মরণ চিৎকার জুড়েছে যেন সেটা। চারপাশে ওই পৈশাচিক প্রাণীগুলো আরো কাছে আসতেই হঠাৎ হাড়িটা নড়ে উঠল। আমাদের চমকে দিয়ে ঠাস করে ভেঙে গেল ওটা। হাড়ির জায়গায় দাঁড়িয়ে আছে একটা ছাগল, সারা গায়ে তরকারির ঝোল মাখা। বুঝতে পারছেন তো, সেই অপঘাতে মরা ছাগলটাই। ঘাড়ের একপাশে পুড়ে গিয়েছিল সেটার, তাই দেখে কারোরই চিনতে অসুবিধে হয়নি। মরণ ডাক দিয়ে উঠল ওটা, আর ঠিক সেই মুহূর্তে ধূপ করে নিভে গেল উনুনের আগুন। নেমে এলো ঘন কালো অন্ধকার। বৃষ্টি বেড়েছে, ঝিরঝির করে পড়ছে এবার। এরপর যা ঘটলো তা ভাবতে গেলেও গা শিউরে উঠে। বুঝলেন রুবো সাহেব, অন্ধকারের মাঝে আমরা যা দেখলাম তা হচ্ছে আচমকা দুটো আলো জ্বলে উঠল। লাল দুটো গোল বাল্ব যদি আপনি জ্বালিয়ে পাশাপাশি রাখেন তাহলে যেমন হবে ঠিক সেরকম। বুঝতে পারলাম ওগুলো পিশাচ ধরনের ওই প্রাণীর চোখ হবে। গনগনে ভাটার আগুনের মতো ধিক ধিক জ্বলছে। প্রথমে একটার, তারপর দুটো, তিনটে, এভাবেই ধীরে ধীরে জ্বলে উঠল সবগুলো পিশাচের চোখ। সেই আলোয় দেখতে পেলাম লক লক করছে ওদের সরু জিভগুলো, চকচক করছে মুখের লালা। এই গনগনে নরকের মাঝে মনে হচ্ছিল যে কোনো সময় ঝলসে যাব আমরা সবাই। উপরে আকাশ গুম গুম করছে, বাতাসের শো শো শব্দ আর নদীর ঢেউয়ের কুলকুল শব্দ পরিবেশটাকে এতটাই ভয়ানক করে তুলেছে যে যা বলে বোঝানোর মতো নয়। আমরা ভেবে পাচ্ছিলাম না এখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। এত কিছু বলছি বটে, কিন্তু তখনও সময় পেরিয়েছে মাত্র 2 কি 3 মিনিট। হঠাৎ আমাদের মাঝে দাঁড়িয়ে থাকা অপঘাতে মরা ছাগলটা নড়ে উঠল। জোরে একটা ডাক দিয়েই ঝাড়া দৌড় দিল নদীর দিকে। আমাদের ঘিরে থাকা পিশাচ ধরনের সেই অলুক প্রাণীগুলোও ঝড়ের গতিতে ছাগলটার পেছনে ছুটল। এটাই সুযোগ। আমরাও উঠে এতক্ষণ চেপে রাখা আতঙ্কটা চিৎকার দিয়ে বের করে উল্টো দিকে পাগলের মতো দৌড়াতে লাগলাম। কিন্তু অত সহজে কি আর পার পাওয়া যায়? পেছনে কয়েকটা পিশাচ আবার আমাদের পালাতে দেখে ফেলল। ওরা যখন বুঝলো ছাগল ছেড়ে আমাদেরকেই ধরলেই বরং লাভ বেশি, তখন আমাদের তাড়া করতে শুরু করলো আবার। আর সে কি গতি তাদের! আমরা যেন পেরে উঠছি না ওদের সাথে। গ্রামের অন্য ছেলেগুলো আরেক দিকে পালিয়েছে। রঞ্জন, ধীমান, দীপেন আর আমি ছুটছি ভিন্ন পথে। দৌড়াতে দৌড়াতেই খেয়াল করলাম আমার সঙ্গে সঙ্গে আরো একজন ছুটছে। দৌড়ের ধরনে কেন জানি মনে হলো আমাদের চেয়ে বয়সে বড় কেউ। কিন্তু এরকম কে হতে পারে? ওই পিশাচদের মধ্যে কোনোটা তো আবার না। পাশে এক ঝলক তাকিয়ে দেখি সেখানে কোনো চোখ জ্বলছে না। তাহলে কে দৌড়াচ্ছে আমাদের সাথে? নতুন কোনো ভূত? ভয়ে আমি আরো জোরে ছুটলাম। ছুটতে ছুটতে অনেকটা দূর এসে পড়েছি। মনে হলো শত্রুপক্ষকে হারাতে পেরেছি অবশেষে। নিশ্চিত হওয়ার জন্য একটু থেমে পেছনে তাকিয়ে দেখি রঞ্জন, ধীমান আর দীপেন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। এক একজন জিভ বের করে হাঁপাচ্ছে। হাঁপাচ্ছি আমিও। পেছনে পিশাচগুলো সত্যি আর নেই। এদিকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। ভিজে একসা হয়েছি সবাই।
বজ্রপাতের আলোয় হঠাৎ আমার পাশে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠলাম। অজান্তেই মুখ থেকে বেরিয়ে গেল, কে এখানে? দীপেন তো ভূত ভূত বলে চেঁচিয়ে উঠল। ধীমানও প্রশ্ন করলো, কিরে আবারও ভূত নাকি? রঞ্জন ধমক দিল ওদের, চুপ থাক না, দেখে তো মানুষই মনে হলো। আমাদেরকে আশ্বস্ত করে কথা বলে উঠল অবয়বটা, ভয় পাইয়েন না ভাই সকল, আমি কোনো ভূত ফুত না, আমি মানুষ। কথা সত্য, মানুষই বটে। আরেকবার বিদ্যুৎ চমকাতেই দেখতে পেলাম প্রায় মধ্যবয়স্ক এক মানুষ। এই লোকটাকে আমাদের পিকনিকে অংশ নিতে দেখেছিলাম। কোথা থেকে এসে যেন ছেলেপেলেদের সাথে খেতে বসেছিল। তখন চোখে পড়লেও এতজনের মাঝে কেউই তেমন খেয়াল করে ওঠেনি এই বয়সের একটা মানুষ কেন আমাদের পিকনিকে হাজির হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আরে আপনি আমাদের পিকনিকে ছিলেন না, হঠাৎ কোথা থেকে হাজির হলেন? আমি বললাম, তাহলে ছোট করে বলুন না। রঞ্জন, ধীমান আর দীপেনও লোকটাকে তাড়া দিল। ততক্ষণে আমরা সামনের দিকে হাঁটতে শুরু করেছি। হাঁটতে হাঁটতে একটা দীর্ঘশ্বাস ফেলে লোকটা এবার মুখ খুলে বলল, দুঃখের কথা আর কি কমু ভাই, বিকালের আগে নৌকায় কইরা বউ বাচ্চা নিয়ে আসতেছিলাম গ্রামে, পাড়ের কাছাকাছি আইসা পড়ছি, প্রায় খুব ঝড় তুফান উঠছে। তখন আচানক একটা ঠাডা পড়লো নৌকার কোনখানে জানি, নৌকা সুদ্ধা উল্টে গেলাম আমরা সবাই। কে কই ছিটকাইয়া পড়লাম কইতে পারি না। আমার বউ বাচ্চাগুলাও কই যে পড়ছে কেডা জানে, কারণ নদীতে পড়ার পর আমার আর হুশ আসিল না। কোন ভাগ্যে জানি ভাসতে ভাসতে ওই দিকের আরেক পারে গিয়া আটকায়া পড়ছি। কতক্ষণ বেহুশ ছিলাম জানি না, তয় অনেকক্ষণ হইব হয়তো। যখন হুশ আসছে দেখি আমি অন্যখানে, সন্ধ্যা হইয়া গেছে। পরে উইঠা কোনো মতে দৌড়াইয়া এই পারে আসলাম। কোনো মানুষজনও পাইলাম না আশেপাশে। আকাশ খারাপ, রাত হইছে, এই কারণে মনে হয় কেউ নাই। কিন্তু আমার মন মানে না, মাথাও কাজ করতেছিল না। নৌকার মানুষ ডুইবা মরছে, কোথাও ভাইসা গেছে নাকি অগরে কেউ বাঁচাইয়া কোথাও নিয়ে গেছে, কিছুটি ঠিক বুঝতে পারছিলাম না। পাগলের মতো বউ বাচ্চারে আগে খুঁজতে শুরু করলাম। লোকটা একটু থামলো, এক নাগারে কথা বলে গলা শুকিয়ে গেছে হয়তো। তার উপর শারীরিক দুর্বলতা। আমরাও বিরতির সময় দিলাম। একটু পর লোকটা আবার বলতে শুরু করলো, খুঁজতে খুঁজতে শরীর আর নিতে পারলো না, বইসা পড়লাম মাটিতে। এই সময় দেখি দলবল নিয়ে আপনারা আইলেন। অন্ধকারে বইলা হয়তো দেখতে পারেন নাই আমারে, দূর থেকে খালি দেখলাম আপনাদের কার্যকলাপ। উইঠা যে কাছে যাব সেই শক্তিটাও নাই। একটু পর রান্নার গন্ধ আইলো নাকে, খিদায় তখন আমার জান যায় যায় অবস্থা। জোর কইরা উইঠা কোনো মতে গেলাম আপনাদের ওইখানে, এক ফাঁকে বইসা পড়লাম। কিছু যে বলবো সেই শক্তিটাও পাইলাম না। দেখি আপনারাও কিছু কইতেছেন না, বরঞ্চ খাবার ঢাইলা দিলেন আমার পাতে। এরপর কি হইল তা তো আপনারাও জানেন, আমিও জানি। সবাই যখন দৌড় দিল, ভয়ে আমিও দৌড় দিলাম। শেষে আপনাগুলোকে আইসা পড়ছি। লোকটা এবার থামলো। একে অপরের দিকে তাকালাম আমরা চারজন। আমি বললাম, আপনিই তার মানে সেই লোক যাকে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম? নৌকা থেকে একমাত্র আপনিই নিখোঁজ হয়েছিলেন। এখন একটা সুসংবাদ দেই, আপনার স্ত্রী সন্তান সবাই বেঁচে আছে। নৌকায় সবাইকে পাওয়া গিয়েছিল, কেবল আপনাকে ছাড়া। ঝড়ের দিনে নদী উত্তপ্ত হয়ে আছে, তাই মানুষও আপনাকে খোঁজায় ক্ষান্ত দিয়েছিল। লোকে তো ধরেই নিয়েছিল আপনি আর বেঁচে নেই। তাছাড়া আপনিও একটা ভুল করেছেন, এতক্ষণে একবার বাড়িতে খোঁজ করা উচিত ছিল আপনার। যতদূর জানি সবাইকেই বাড়িতে পৌঁছে দিয়েছে গ্রামের মানুষ। এখন গিয়ে দেখুন, আপনার স্ত্রী সন্তান ওখানেই থাকার কথা। আমার কথা শুনে লোকটা খুশিতে কাঁদতে শুরু করলো। কান্নার দমকে কথাই বলতে পারলো না। এই অবস্থা দেখে আমি বললাম, চলুন না, আমরা আপনাকে পৌঁছে দিচ্ছি।
তাছাড়া যে ঘটনাটা ঘটলো তাতেই একসাথে যত মানুষ থাকা যায় তত ভালো, অন্তত সাহস পাবো। এই বলে আমরা এগোতে থাকলাম। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে পাশে দেখি একটা মাটির বাড়ি। তারই উঠানে হাউমাউ করে কাঁদছে কে যেন। দরজার সামনে হারিকেন জ্বলছে। সেই আলোয় দেখলাম বসে বসে বিলাপ করছে এক বুড়ো। কাছে যেতেই চিনলাম তাকে, নৌকার সেই ছাগলের মালিক। রঞ্জন জানতে চাইলো কি হয়েছে তার, কাঁদছে কেন। উত্তরে বুড়ো যা বলল তাতে আরেকবার পিলে চমকালো আমাদের। আবারও ভয়ানক কিছু ঘটলো নাকি? কি আর বলি, আমাদের হাড়ি থেকে বেরিয়ে ওই যে দৌড় দিল, তারপর বুড়োর মরা ছাগলটা নাকি বাড়িতে এসে তাকে দেখা দিয়েছিল, গায়ে তরকারির ঝোল মাখা। ধরার জন্য বুড়ো কাছে যেতেই ভ্যা করে ছাগলটা আবার দৌড় দেয়। তারপর আর খোঁজ নেই। সেই থেকে বুড়ো আবার কাঁদছে। ছাগলটা নাকি বড্ড প্রিয় ছিল তার। আমরা এদিকে মুখ চাওয়াচাওয়ি করলাম, সিদ্ধান্ত নিলাম কেউই মুখ খুলব না। যে অঘটন ঘটিয়ে এসেছি, এরপর কি বা বলা যায় বলুন তো।